আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই যে আসন সমঝোতা, আসন ভাগাভাগি, যে এক একদিন পত্রপত্রিকা প্রথমে বিএনপির সঙ্গে বিএনপির কাছে 20টি আসন চায়, প্রথম আর একটা নিউজ করলো এবং মন্ত্রিসভায় ভাগ চায়। এর কিছুদিন পরে যুগান্তরের পত্রিকা একটা নিউজ হলো যে মানে বিরোধী দলে যাইতে চায় না জামাত, তারাও সরকারের ইচ্ছা চায়। এগুলোর কি আসলে বাস্তবতা আছে নাকি শুধু? দেখেন, সব কিছুর বাস্তবতা আছে। জামাত সর্বশেষ যেটি বিএনপিকে বলছে যে তারা যদি বিএনপি ডাকে তারা আসলে আপনার আলোচনায় বসবে। আপনি নিশ্চয়ই জানেন, যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে, তখন কিন্তু জামাতের আমির এবং জামাতের আরেকজন নেতা তাহের ভাই দুজন কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছে। পরবর্তীতে কি আলোচনা হয়েছে আমি কিছুটা আমি জানতে পেরেছি। জামাত চেয়েছিল যে কিভাবে একসাথে কাজ করা যায়, এই চিন্তা জামাতের ছিল। দ্বিতীয়ত ওই যে আপনার আসনের যে বিষয়গুলো আসছে, যেটা তো যুগান্তরের নিউজ হলো, যে জামাতও আসলে বিরোধী দল হওয়ার রিস্ক নিতে চায় না। জামাত মনে করে যে সবাই মিলে সরকার গঠন, মন্ত্রিত্ব শেয়ার করা বা সরকারের শেয়ারিংয়ে জামাত থাকতে চায়। এর মূল কারণটা হলো যে জামাত মনে করছে যে আমি যে আসলে বিএনপির এগেনস্টে গিয়ে ভোটটা করব, সেই বাস্তবতা কি আসলে তৃণমূলে আছে? ভোটের সময় মনে করেন জামাত বিএনপি মুখোমুখি অবস্থানে, তখন ওই যে সাংঘর্ষিক পরিস্থিতি, ওইটা আসলে জামাতের ওই লক্ষ্যবল নাই যে বিএনপিকে আসলে ট্যাকল দিবে। হ্যাঁ, জামাতের আছে, জামাতের একটা নির্দিষ্ট সমর্থক গ্রুপ আছে, কিন্তু বিএনপির মতন এত বড় না। যেটা আমি দেখেছিলাম যে এবি পার্টির আপনার যিনি আপনার মহাসচিব ফুয়াদ ভাই বললেন যে জামাতের সাংগঠনিক শক্তি আসলে বিশাল, কিন্তু আপনার ওই ভোটের রাজনীতিতে আসলে ফাইট করার জন্য জামাত আসলে 50টা আসনে ফাইট করতে পারবে না। আমি নিজেও যেহেতু আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে আমার জন্ম, আমি ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে গিয়েছি, মূলত ভোট আসলে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন প্রথমত যে আপনার সামাজিক নিয়ন্ত্রণটা কার হাতে, মাতুব্বর আসলে কোন দিকে। যেমন গ্রামের একজন মানুষ যখন বিপদে পড়ে, সে প্রথমত কিন্তু মাতুব্বরের কাছে যায়, মেম্বারের কাছে যায়। এখন মেম্বারকে, অধিকাংশ মেম্বার ছিল বিএনপির, আওয়ামী লীগের, এই দুটা দলের বাইরে কারো সামাজিক নিয়ন্ত্রণ ছিল না। তো গণ অভ্যুত্থানের পরে একই অবস্থা হয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, মোটামুটি সামাজিক নিয়ন্ত্রণ আসলে বিএনপির কাছে। তো এই সামাজিক যে বলাইটা, এই বলাইটা জামাত এখনো পর্যন্ত আপনার 10% নিয়ন্ত্রণে নিতে পারে নাই। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 90% আপনার জামাতে বিএনপির নিয়ন্ত্রণে। তো এই সামাজিক বলাইয়ের উপর আসলে ভোটটা নির্ভর করে, এই জন্য বিএনপি খুব আত্মবিশ্বাসী। আর মাঝখানে যেটি হয়েছে যে জামাত সারা বছর ধরে প্রার্থী ঘোষণা করলেও এটা আসলে গোছালো ছিল না। আর বিএনপি একবারে চমক দেখিয়ে দিয়েছে, কেউ জানতো না 237টা আসনে একদিনে প্রার্থী ঘোষণা করেছে। এখন যেটি হয়েছে যে বিএনপির এই 237 জন প্রার্থী তারা কিন্তু সারা দেশে এখন গণসংযোগ করছে, এবং এইটা বিএনপির জন্য পজিটিভ কেন হয়েছে, আমার যে বিশ্লেষণ সেটি হলো যে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ কোন কাজ ছিল না, তো বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ছিল। তো এখন যেহেতু আসলে এই ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে, তারা এখন মানুষের বাড়িতে যাচ্ছে, হাত পায়ে ধরছে, ভোট চাচ্ছে। তো ওই যে জনগণের গুরুত্ব, এটা কিন্তু এখন বেড়ে গেছে। অর্থাৎ বিএনপির যে আসলে সমালোচনা হচ্ছিল তৃণমূলের নেতৃবৃন্দকে নিয়ে, যে সিনিয়র নেতৃবৃন্দ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তো অটোমেটিক্যালি এই প্রার্থী ঘোষণার কারণে অটোমেটিক্যালি কিন্তু ওই প্রত্যেক ক্যান্ডিডেট সব কিছু কন্ট্রোলে রাখতেছে। মানে এখন জনগণের যে শক্তি, সেই শক্তি আসলেই বেড়ে গেছে। এখন আমি নিজেও বলি যে মনে করেন যে আমাকেও জনগণের কাছে ব্যাপকভাবে যেতে হচ্ছে, তাই না, একজন প্রার্থী হিসেবে, গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে। ঠিক প্রত্যেকটা দলের প্রার্থী হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসলে বিএনপি একযোগে একসাথে এতগুলো প্রার্থী ঘোষণা করার কারণে বিএনপি আসলে নির্বাচনী যে প্রতিযোগিতা বা নির্বাচনী যে রাজনীতি, সেই রাজনীতিতে এগিয়ে গেছে। যে কারণে আপনার জামাত এই জায়গায় কিছুটা আসলে এক প্রকার বলা যায় যে অগোছালোভাবে বিভিন্ন সময় প্রার্থী ঘোষণার কারণে বিএনপির এই চমকটার কাছে তারা আলাদা কোনো চমক দেখাতে পারেনি।